ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের। অন্তর্বর্তী সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের সুযোগ দেখছে না বিএনপি। করিডোর ও বন্দর ইস্যুতে আন্তর্জাতিক ষড়যন্ত্র দেখছেন নেতারা। ডিসেম্বরের মধ্যে নির্বাচন, দেশের মানুষ নির্বাচন চায়। এই নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে যে সামরিক শাসন জারি করে সংবিধান স্থগিত করতে হবে, তাহলে আপনি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে পারবেন, আর না হলে পরবর্তী সংসদের জন্য অপেক্ষা করতে হবে। এই করিডোরের বিষয় চট্টগ্রামকে বিদেশি হাতে তুলে দেবেন, এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে। নিবন্ধন স্থগিতাদেশ প্রত্যাহার না হলে ভোটে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ, জানালো ইসি। নিবন্ধন স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয় তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান এবং আমি কনক আজাদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। এবার ব্লকেডে আটকা নগর ভবন, ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ। ঢাকা দক্ষিণ সিটির সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে। জুলাই হত্যা চেষ্টা মামলায় কারাগারে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া, 22 মে জামিন শুনানি। বিব্রতকর বললেন সংস্কৃতি উপদেষ্টা, আইনি প্রতিকারের আশা। রাস্তার পাশে বসানো যাবে না গরুর হাট, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পোশাক শ্রমিকের বোনাস দিতে হবে এ মাসেই, জুনের 3 তারিখের মধ্যে বেতন দেওয়ার আহ্বান। লক্কর ঝক্কর বাসের দখলে রাজধানীর সড়ক, সরকার সময় বেঁধে দিলেও আসেনি পরিবর্তন। মালিক ও শ্রমিক সংগঠনকে দুশ্চিন পরিকল্পনাবিদ, অভিযানে বিআরটিএ। নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক সরকার গঠন করে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্ট 2024-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই বার্তা দেন তিনি। দেশ গঠনে ঐক্য, গণতন্ত্রের বিকাশ এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন তারেক রহমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। যুক্তরাজ্যের লন্ডনে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানে দেওয়া তার বক্তব্যে উঠে আসে বাংলাদেশের আসন্ন নির্বাচনের প্রসঙ্গ। রাজনৈতিক সরকার গঠনের মাধ্যমে দেশের মানুষের জন্য কাজ করার আহ্বান জানান তিনি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন, দেশের মানুষ নির্বাচন চায়। এই নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করে যে নির্বাচনের জন্য আমরা যারা বিএনপি করি, এখানে আমাদের বহু নেতাকর্মী সহকর্মীকে আমরা হারিয়েছি, খুনের শিকার হয়েছে। যে আমাদের কখনো ওই গুণ ছিল 6 মাস গুণ ছিল, আমাদের বহু সহকর্মী আছে আমাদের, ওকে আল্লাহ আমাদের পেয়েছে, অনেকে আমরা পাইনি। কিন্তু কেন এই যে এই গুম খুন হত্যার শিকার হাজারো মানুষ গুম হয়েছে, বিএনপির হয়েছে, বিএনপির বাইরে অন্যান্য রাজনৈতিক দল হয়েছে, সাধারণ মানুষ হয়েছে, সাংবাদিকরা হয়েছে, কেন হয়েছে? সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার জন্য। তো এই যে মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠা, এই রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে আমরা এমন একটা সরকার প্রতিষ্ঠা করতে চাই যেই সরকার মানুষের কল্যাণে কাজ করবে। দেশ গঠনে ঐক্য, গণতন্ত্রের বিকাশ এবং উন্নয়নের বার্তা তুলে ধরেন তারেক রহমান। ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান তিনি। দেশের মানুষকে নিরাপত্তা দেওয়া, দেশের বেকারদের কর্মসংস্থান করা, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা করা, এরকম যে বিষয়গুলো, এটাতে নিশ্চিত প্রত্যেকের কাছে আমার আহ্বান, প্রত্যেকের কাছে আমার অনুরোধ। আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আমরা একটি জায়গায় এসে দাঁড়িয়েছি। সামনের সময়টি হচ্ছে সকলে মিলে কাঁধে কাঁধ রেখে
দেশটাকে গড়তে হবে। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি মীর শাহে আলম। দল মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভবিষ্যৎ প্রজন্ম গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। গোপনে কোনো জোট তৈরির জন্য নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকার বিলম্ব করছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপি নেতারা। বলছেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। করিডোর ও বন্দর ইস্যুতে আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে দাবি করে তারা বলেন, নির্বাচন ছাড়া বাকি সবকিছু করে দেশকে অনিশ্চয়তার দিকে নিয়ে যাচ্ছে সরকার। কর্মী গুম হয়েছে। নির্বাচন ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে প্রতিবন্ধকতা দূর করার দাবিতে 12 দলীয় জোটের আলোচনা সভা। এতে যোগ দিয়ে নির্বাচন, সংবিধান সংশোধন সহ নানা বিষয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, অন্তর্বর্তী সরকারের পক্ষে সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নেই। রাজনৈতিক দলগুলো যেসব বিষয়ে একমত হয়েছে তার ভিত্তিতে সনদ তৈরি করে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। সংবিধান পরিবর্তনের কোনো সুযোগ নাই। হয় দেশে সামরিক শাসন জারি করে সংবিধান স্থগিত করতে হবে, তাহলে আপনি অধ্যাদেশের মাধ্যমে সংবিধান পরিবর্তন করতে পারবেন, আর না হলে আপনি সংবিধান পরিবর্তনের জন্য পরবর্তী সংসদের জন্য অপেক্ষা করতে হবে। ডিসেম্বরের মধ্যে নির্বাচন করতে কোনো বাধা নেই। কোনো জোট তৈরির জন্য বিলম্ব করা হচ্ছে কিনা প্রশ্ন তোলেন নজরুল ইসলাম খান। নির্বাচন ডিসেম্বরের মধ্যে করতে বাধাটা কোথায়? আপনারাই যা বলতেছেন তাতেই তো কোনো বাধা নাই, তাই না? এখন যদি বলেন যে না আরো দেরি করতে হবে, তাহলে কারণটা তো তাকেই বলতে হবে যে কেন করতে হবে। তা তো বলতেছেন না তারা। এখন কারণ যদি গোপন থাকে, যা আপনার সংগঠিত হতে একটু সময় লাগবে, কিংবা আপনি কারো কারোর সঙ্গে একটু জোটের চেষ্টা করতেছেন, সেই জোটটা বানানোর জন্য একটু সময় লাগবে। রাজধানীর গুলশানে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্মের বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, করিডোরের সঙ্গে দেশের নিরাপত্তা জড়িত। নির্বাচন ছাড়া সবকিছু করছে সরকার। One question common with everybody: when is your next election? সুতরাং আমার কথা হচ্ছে, এইরকম একটা ডিসিশন আপনি সাবমিট করবেন, এই সময় সামিট নিয়ে ব্যস্ততা হওয়া আমার কি প্রয়োজনীয়তা আছে? আপনি করিডোর নিয়ে এখন আলোচনা হচ্ছে, সেনসিটিভ ইস্যু। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে করিডোর ও বন্দর ইস্যুতে কথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক। আশেপাশে এত গুণীজনকে দেশ বিদেশ থেকে এনে উপদেষ্টা করে দেওয়ার পরও বাংলাদেশে যেখানে অনেক লোক, শতকরা 75 ভাগের উপরের লোক বাংলাদেশে আপনার মাধ্যমে একটি সুষ্ঠু নির্বাচন চায়, একটা রোড ম্যাপ চায়, একটা তারিখ চায়, আপনি দিতে পারছেন না কেন? নির্বাচনী রোড ম্যাপ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিবন্ধন স্থগিতাদেশ প্রত্যাহার না হলে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন কেন্দ্রে ভোটার তালিকা হালনাগাদ কর্মশালায় যোগ দিয়ে তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার বেঁধে দেওয়া সময়ে নির্বাচন আয়োজনে কমিশন প্রস্তুত। নির্বাচনের সিস্টেমটাই হচ্ছে রাজনৈতিক দলরা অংশগ্রহণ করবে। কোন রাজনৈতিক দলরা? যারা নির্বাচন কমিশনের সাথে নিবন্ধিত। যেহেতু আপনি যে দলের নাম বললেন, সেই দলের নিবন্ধন আপাতত স্থগিত আছে, আর স্থগিত থাকা অবস্থায় যদি নির্বাচন হয়, তাহলে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যাবে যে তাদের অংশগ্রহণের সুযোগটা থাকবে না। ইশরাক হোসেনের সমর্থকদের ব্লকেটে আটকা নগর ভবন। প্রধান ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন বিক্ষোভকারীরা। বলছেন, শপথ পাঠ করিয়ে ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে। এ সময় শপথ গ্রহণে গড়িমসি করায় স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি জানান তারা। বিক্ষোভের কারণে পঞ্চম দিনের মতো বন্ধ নগর ভবনের সব স্বাভাবিক কার্যক্রম। স্লোগানে স্লোগানে উত্তাল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান কার্যালয় নগর ভবন এলাকা। ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় টানা বিক্ষোভ সমর্থকদের। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টার পদত্যাগের দাবি তাদের।
বিক্ষোভের পঞ্চম দিনে সোমবার সকাল থেকেই নগর ভবন ব্লকেডে আটকা। প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন ইশরাক সমর্থকরা। বলেন শপথ পাঠ করে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দেওয়া পর্যন্ত চলবে আন্দোলন। ঢাকাবাসীর জনদুর্ভোগ কমানোর জন্য অতি দ্রুত জনতার মেয়র ইশরাক হোসেনকে দায়িত্ব দেওয়া হোক। কত দ্রুত ইশরাক সাহেবকে শপথ করার জন্য সরকারের প্রতি দাবি জানাচ্ছি। আদালতের রায় ও গ্যাজেট প্রকাশের পরও ইশরাককে কেন শপথ পাঠে গড়িমসি করছে এখনো স্থানীয় সরকার মন্ত্রণালয়, তা নিয়ে প্রশ্ন তোলেন সমর্থকরা। অদৃশ্য কারণে তারা এটাকে কালক্ষেপণ করে ইশরাক হোসেনকে এখনো শপথ গ্রহণ করাচ্ছেন না। আমরা দেশের নগরের, এই ঢাকা নগরের শান্তি চাই। নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরে কেন স্থানীয় সরকার মন্ত্রণালয় আসিফের নির্দেশনায় কেন শপথ নিচ্ছে না? বিক্ষোভের কারণে নগর ভবনে স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে সেবাগ্রহীতারা। তবে আন্দোলনকারীরা বলছেন নগরের স্থায়ী উন্নয়নের ব্যবস্থা করতেই এই কর্মসূচি। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনের সামনে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া। সরাসরি যাচ্ছি তার কাছে। কিন্তু চলছে নগর ভবনের সামনে এই গণ অবস্থান কর্মসূচি। আজকে আমরা দেখেছি নগর ভবনের সামনে যথারীতি আসলে কর্মসূচি অনুযায়ী তাদের ব্লকেট কর্মসূচি চলছে এবং এর ধারাবাহিকতায় আজকে একটি বিশেষ আকর্ষণ সেটি হচ্ছে এই কনসার্ট। এটি কিন্তু আসলে দুপুর থেকেই চলছে। তারা কিন্তু এই নেতাকর্মী সহ যে সাধারণ মানুষজন আছে তাদের এই আন্দোলনের বেগমান করতে কিন্তু আসলে তারা আজকে এই কনসার্টের ব্যবস্থা করেছে এবং আমরা দেখছি একের পর এক দেশাত্মবোধক গান এবং ইশরাককে কেন্দ্র করে গান কিন্তু চলছে। আমরা আসলে জানি যে বিগত কয়েকদিন ধরেই কিন্তু ইশরাককে শপথ গ্রহণের মাধ্যমে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে মেয়র পদে আছে সেটি কিন্তু তারা মানে মেয়র পদে দায়িত্ব গ্রহণ করার জন্য কিন্তু তারা আজকে এই পথে নেমেছেন এবং এই কর্মসূচি কিন্তু চলছে। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত এই মেয়র পদে আসলে ইশরাককে দায়িত্ব বুঝে দেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই কর্মসূচি তারা চালিয়ে যাবে। পাশাপাশি আজকে আমরা দেখছি তারা কিন্তু বলছিলেন যে স্থানীয় সরকার আসলে এই শপথ গ্রহণে গড়িমসি করছেন। তার প্রেক্ষিতেই কিন্তু যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আছেন স্থানীয় সরকার প্রধান, তাকে কিন্তু আসলে পদত্যাগ করার দাবি করছেন এবং সেই স্লোগানে কিন্তু আমরা দেখেছি সকাল থেকে এই রাজপথ নগর ভবনের আশেপাশে যে সড়ক রয়েছে তা সেখানে কিন্তু উত্তাল ছিল। আমরা দেখেছি যে এই অবস্থান কর্মসূচির জন্য যেমন স্বাভাবিক কার্যক্রম রয়েছে নগর ভবনে সেটি ব্যাহত হচ্ছে, পাশাপাশি কিন্তু আমরা দেখেছি আশেপাশে যে সড়কগুলি রয়েছে সেই সড়কের যান চলাচল প্রায় স্থবির হয়ে রয়েছিল এবং সেই প্রেক্ষিতে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ যান চলাচল কিন্তু আসলে এই রাস্তা দিয়ে এই সড়কটি দিয়ে যাতায়াত করতে পারেনি, ভিন্ন একটি সড়কে কিন্তু তাদেরকে যেতে হয়েছিল। তো এই আমি বলছিলাম যে আসলে নগর ভবনের সামনে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি কিন্তু এখনও চলমান রয়েছে। এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো কর্মসূচির কথা বলা হয়নি। তো এই ছিল আসলে নগর ভবনের সামনে থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে। জুলাই হত্যা চেষ্টা মামলায় চিত্রনায়িকা নুসরাত ফারিয়াকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী বলছেন ফ্যাসিস্টের সহযোগী হিসেবে আন্দোলন দমনে অর্থের যোগান দেওয়ার পাশাপাশি শেখ মুজিবের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছেন তিনি। আসামি পক্ষের দাবি আন্দোলনের সময় বিদেশে ছিলেন নুসরাত ফারিয়া। এদিকে নুসরাতের গ্রেফতারের ঘটনাকে বিব্রতকর উল্লেখ করে আইনি প্রতিকারের আশা প্রকাশ করছেন সংস্কৃতি উপদেষ্টা। তদন্তে নির্দোষ প্রমাণ হলে নুসরাত ফারিয়াকে ছেড়ে দেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নানা শ্রেণী পেশার মানুষের পাশাপাশি ছাত্র জনতার পাশে দাঁড়ান ছবি অঙ্গনের অনেকেই, তবে কেউ কেউ বিপক্ষেও অবস্থান নেন। এরই প্রেক্ষাপটে হত্যা চেষ্টার মামলার আসামি করা হয় ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, আসনা হাবিব ভাবনা ও অভিনেতা জায়েদ খান সহ 17 জনকে। রোববার থাইল্যান্ড যাওয়ার সময় বিমানবন্দর থেকে আটক করা হয় অভিনেত্রী নুসরাত ফারিয়াকে। ভাটারা থানায় গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। সোমবার ফারিয়াকে তোলা হয় আদালতে। এ সময় অনেকটা বিমর্ষ অবস্থায় দেখা যায় তাকে। শুনানির শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আন্দোলন দমনে অর্থের যোগানদাতা হিসেবে ভূমিকা রেখেছেন নুসরাত ফারিয়া, ছিলেন ফ্যাসিস্টের সহযোগী। তার ধারাবাহিকতায় আওয়ামী লীগ ও শেখ হাসিনার আরও আস্থাভাজন হতে শেখ মুজিবুর রহমানের বায়োপিকে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেন তিনি। তার বিরুদ্ধে অভিযোগ হলো যে সে ফ্যাসিস্টের একজন অন্যতম সহযোগী। গত 15 বছর যারা এই ফ্যাসিস্ট হাসিনাকে সহযোগিতা করেছে তাদের অভিনয়ের মাধ্যমে, নায়ক গানের মাধ্যমে এবং বিভিন্নভাবে ফ্যাসিজম চালিয়ে যাওয়ার জন্য তারা সহযোগিতা করেছে, তার মধ্যে সে একজন অন্যতম।
এ সময় আসামি পক্ষের আইনজীবীরা দাবি করেন আন্দোলনের সময় বিদেশে ছিলেন নুসরাত ফারিয়া। আন্দোলনে তিনি জড়িত নন। বাংলাদেশের স্বনামধন্য নায়িকা, উনি দেশে এবং বিদেশে শি ইজ ফেমাস, এবং তার সাথে কোনো রাজনৈতিক দলের কোনো সম্পৃক্ততা বা সদস্য উনি ছিলেন না, এবং এই ঘটনার সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। পুলিশের প্রতিবেদন দেয়া সাপেক্ষে আগামী 22 মে জামিন শুনানির দিন ঠিক করেছেন বিচারক। এদিকে এক ফেসবুক স্ট্যাটাসে সংস্কৃতি উপদেষ্টা বলেছেন, নুসরাত ফারিয়ার গ্রেফতার বিব্রতকর একটা ঘটনা হয়ে থাকলো। সরকারের কাজ জুলাইয়ের প্রকৃত অপরাধীদের বিচার করা। ফারিয়া আইনি প্রতিকার পাবেন বলেও আশা প্রকাশ করেন মোস্তফা সরোয়ার ফারুকী। তবে নুসরাতের গ্রেফতার নিয়ে সমালোচনাকে সংস্কৃতি উপদেষ্টার ব্যক্তিগত মত উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, মামলা থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে। ওনার এগেইনস্টে তো আমরা ইনভেস্টিগেশন তো শেষ হয়নি। ইনভেস্টিগেশন শেষ হইলে ইনভেস্টিগেশন শেষ হওয়ার আগে তো বোন আমি বলতে পারবো না। তদন্তে নির্দেশ প্রমাণ হলে নুসরাত ফারিয়াকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আলতাফ হুসাইন, সময় সংবাদ, ঢাকা। আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামীপন্থী 61 আইনজীবীকে হাইকোর্টে দেয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে তাদের জামিনের বিষয়ে জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আদালত। বিচারপতি জুবাইর রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দেন। এর আগে 29 এপ্রিল হাইকোর্টে দেয়া জামিন 5 মে পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ওই আদেশ দেন। এর আগে মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক 61 আইনজীবীকে 6 এপ্রিল কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন। ঈদুল আজহায় এবছর রাস্তার পাশে কোনো গরুর হাট বসানো যাবে না। সকালে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, তৈরি পোশাক কারখানা শ্রমিকদের ঈদ বোনাস চলতি মাসে পরিশোধ করতে হবে, আর বেতন পরিশোধ করতে হবে জুনের 3 তারিখের মধ্যে। ঈদুল আজহা সামনে রেখে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় সোমবার সকালে সচিবালয়ে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মন্ত্রণালয়ের লোক যেমন থাকে, বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, এবছর রাস্তার পাশে গরুর হাট বসানো যাবে না, যেখানে সেখানে থামানো যাবে না পশুবাহী পরিবহন। ট্রাক বা নৌকায় যেগুলি আসতেছে গরু, আগেই তারা ওই ব্যানার দিয়ে দিতে হবে তারা কোন হাটে গিয়ে এটা নামাবে। তা না হলে অনেক সময় দেখা যায় যে ওই টানাটানি শুরু হয়ে যায়, এই হাটে নিয়ে যেতে, এটা যেন না হয়, এটার জন্য বলা হয়েছে। গরুর ডাক্তারও থাকতে হবে, যেহেতু অনেক সময় অসুস্থ গরু ঝরু যেন বিক্রি না হয়। প্লাস অনেক সময় আছে যে গরুর আঘাতেও কিন্তু অনেক সময় লোকজন আহত হয়, এই জন্য একটু ফার্স্ট এডেরও ব্যবস্থা রাখতে হবে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, চলতি মাসের মধ্যেই পোশাক কারখানার শ্রমিকদের ঈদ বোনাস পরিশোধ করতে হবে, আর বেতন দিতে হবে জুনের 3 তারিখের মধ্যেই। মে মাসের ভিতরে বোনাসটা দিয়ে দিবে, আর বেতনটা 1 থেকে 3 তারিখের ভিতরে তারা বেতনটা পরিশোধ করবে। গার্মেন্টস শ্রমিকদের যৌক্তিক যে দাবিগুলি আছে, এইটা মালিকেরা অবশ্যই তাদের পূরণ করতে হবে, যৌক্তিক দাবি। বাট কোনো অযৌক্তিক দাবি নিয়ে যদি শ্রমিকরা রাস্তা বা কোথাও ঘেরাও করতে, ওই ক্ষেত্রে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী তাদের নিয়ম মাফিক ব্যবস্থা নেবে। কোনো অযৌক্তিক দাবি নিয়ে কেউ রাস্তা অবরোধ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। সুনামগঞ্জে বেরি ব্রিজ ভেঙে কুফা নদীতে পড়ে গেছে একটি ডাম্প ট্রাক। এতে অন্তত 50টি গ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এতে খেয়া নৌকায় বাড়তি ভাড়া গুনে নদী পার হতে হচ্ছে যাত্রীদের। এদিকে সড়ক ও জনপথ বিভাগ সেতু সংস্কারের উদ্যোগ নিলেও বৈরী আবহাওয়ায় তা বাধাগ্রস্ত হচ্ছে। দুমড়ে মুচড়ে যাওয়া ব্রিজে আটকা ডাম্প ট্রাক, তবে প্রাণে বেঁচে গেছেন চালক ও হেলপার। ঘটনার পর থেকেই তারা পলাতক। সোমবার ভোরে বালু বোঝায় একটি ডাম্প ট্রাক বিশম্বরপুরের সজনা সেতুর সংযুক্ত বেইলি ব্রিজ পার হচ্ছিল। হঠাৎই বিকট শব্দে ব্রিজটি ভেঙে কুফা নদীতে পড়ে যায়। এতে বন্ধ হয়ে যায় ফতেহপুর ও বালিজুরি ইউনিয়নের 50টি গ্রামে সরাসরি সড়ক যোগাযোগ। সেতুটি ঝুঁকিপূর্ণ থাকলেও অবাধেই চলছে ভারী যানবাহন। ট্রাক উঠছে, উঠার পরে মনে হলো এটা লোড নিতে পারছে না, লোড না নিতে পারার কারণে মনে হলেন যে ভেঙে পড়ে গেছে। একটা বড় যানবাহন আইলে সতর্কভাবে এমন কোনো সিগন্যালের কোনো নাই। যারা কর্তৃপক্ষ আছেন তারা
ঠিক মতে মানে একবার কাজ করতেছেন না, যার কারণে বারবার ভাঙতেছে আর বারবার আমরা দুর্ভিক্ষের মধ্যে পড়তেছি। দুর্ঘটনার পর বাধ্য হয়ে নৌকায় করে নদী পার হতে হচ্ছে যাত্রীদের, এতে সময় লাগছে বেশি, বেড়েছে যাতায়াত খরচও। নৌকা দিয়ে মেঘে ভিজা খুব কষ্ট হইতেছে আমরা, এটাই বাবা আর কম লাগতো না, ভাড়াটা একটু বেশি ভাঙিয়ে দেওয়া, নৌকা দেওয়া পারি দেওয়া লাগে, ডাবল ভাড়া দেওয়া লাগতেছে। এদিকে বৈরী আবহাওয়ায় ট্রাক উদ্ধার ও সেতুর মেরামত কাজ শুরু করতে পারছে না সড়ক ও জনপথ বিভাগ। গেল ৩ বছরে ভয়াবহ বন্যায় সজনার সেতুর সংযোগ সড়ক ভেসে যায়। পরে অস্থায়ীভাবে মূল সেতুর পূর্ব ও পশ্চিম প্রান্তে ১০০ ফুট দীর্ঘ স্টিলের এই বেইলি ব্রিজ নির্মাণ করা হয়। সময় সংবাদ, সুনামগঞ্জ। এখনও লক্কর ঝক্কর পরিবহনের দখলে রাজধানীর সড়ক। সরকার ৬ মাস সময় বেঁধে দিলেও আসেনি ইতিবাচক কোনো পরিবর্তন। আর এর জন্য মালিক ও শ্রমিক সংগঠনগুলোকে দায়ী করছেন নগর পরিকল্পনাবিদরা। বিআরটিএ চেয়ারম্যান বলছেন, ফিটনেসবিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট, ছবি তুলেছেন শামসুল আরিফিন প্রিন্স। কালো ধোঁয়ায় সড়ক অন্ধকার করে ছুটে চলছে বাস। নষ্ট সিগন্যাল লাইট, ভাঙা গ্লাস আর চাকার অবস্থাও নাজুক। মরিচায় আচ্ছাদিত জোড়াতালি দেয়া বডিও খসে পড়ার উপক্রম। এমন লক্কর ঝক্কর পরিবহন দাপিয়ে বেড়াচ্ছে রাজধানীর প্রতিটি সড়ক। গেল বছরের অক্টোবরে ৬ মাস সময় বেঁধে দিয়ে ফিটনেসবিহীন এসব যানবাহন বন্ধের ঘোষণা দেয় সরকার। ঘোষণা তোয়াক্কা না করেই সড়ক দাপিয়ে বেড়াচ্ছে ফিটনেসবিহীন গণপরিবহন। বেশিরভাগ আছে গ্লাস ভাঙা থাকে, বৃষ্টির কারণে মনে করেন মানুষ বসতে পারে না, অনেক সময় তাদের ফ্যান নষ্ট থাকে। বাসের যে বডি ফিটনেস এগুলার নামকরণে আছে, কিন্তু কাজে আমার মনে হয় না কিছু আছে বলি। এদিকে কোনো রকম জোড়াতালি আর নামমাত্র রং দিয়ে দায় এড়ানোর চেষ্টা করছেন বাস মালিকদের কেউ কেউ। পট্টিগুলি দিয়ে এরকম কাজ হয়, নতুন করে কোনো সার্ভিসিং নেই, যা আছে অমনি ভাঙ্গাচোরা রয়েছে, এই জোড়াতালি তো ছুটে যাবে। কাগজে কলমে বৈধতা আছে জানিয়ে দায় সারছেন মালিক সমিতির নেতা। মেয়াদোত্তীর্ণ গাড়ি যদি থেকে থাকে সেটা করবে, তো আমাদের জানা মতে সেটা খুব একটা বেশি নেই। অনেক বাস আছে আপনার যে আনফিট আপনার কাছে মনে হবে, কিন্তু এটা রিপেয়ার বা মেইনটেনেন্সের কারণে এটা এমন হয়ে আছে, কিন্তু এটা কিন্তু ফিটনেস আছে। নতুন বাস নামানোর আগে পুরনোগুলোর অপসারণের উদ্যোগ কাজে আসবে না বলে মনে করে যাত্রী কল্যাণ সমিতি। নতুন নামানোর কোনো পরিকল্পনা না নিয়ে কেবলমাত্র উচ্ছেদের যে সিদ্ধান্ত, এটি বাধাগ্রস্ত হবে, এটা কোনোভাবেই কার্যকর করা যাবে না। এমন দুর্দশার জন্য পরিবহন মালিক শ্রমিক সংগঠনগুলোকে দায়ী করছেন নগর পরিকল্পনাবিদ। একটা গোষ্ঠীর কাছে নগর পরিবহন ব্যবস্থা সম্পূর্ণরূপে কুক্ষিগত। তারা ফিটনেসবিহীন গাড়ি সরাবে না, তারা এই গাড়িগুলো রিপ্লেসমেন্টের সকল উদ্যোগ ভেস্তে ফেলবে। বিআরটিএ চেয়ারম্যানের দাবি, মেয়াদোত্তীর্ণ যানবাহন অপসারণে এরই মধ্যে অভিযান শুরু হয়েছে। প্রত্যেক মালিক আশা করি জানে যে এই ঘটনা সরকার এইরকম একটা সিদ্ধান্ত নিয়েছে, ফলে এই সিদ্ধান্ত বাইরে যাওয়ার প্রথমত কোনো সুযোগ নেই। এই ধরনের গাড়ি তাদের চোখে তাদের ডিউটি পালন করার সময় যখনই চোখে পড়বে তারা এগুলো ডাম্পিংয়ে পাঠিয়ে দেবে। এই ব্যাপারে কোনো ছাড় নেই। এত সিদ্ধান্ত আর একের পর এক প্রকল্প পরিকল্পনার পরও অমীমাংসিত যাত্রী সেবার মান। রাজধানীবাসীর প্রশ্ন, গণপরিবহনের জনভোগান্তি থেকে মুক্তি মিলবে কবে? দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে খিলখিতে আছেন দিন মোহাম্মদ সাব্বির, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। মেয়াদোত্তীর্ণ ফিটনেসবিহীন যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলো অপসারণের লক্ষ্যে রাজধানীর 8টি পয়েন্টে মোবাইল কোর্ট চালাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। আজ সকাল থেকেই আমরা দেখতে পেয়েছি রাজধানীর 8টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ এবং পুলিশের ট্রাফিক বিভাগের সহায়তায় তারা এই মোবাইল কোর্টগুলো পরিচালনা করছে। এখানে মূলত যে গণপরিবহনগুলো রয়েছে, অর্থাৎ যে গণপরিবহনগুলো আসলে ব্যবহারের অনুপযোগী কিংবা যাত্রী সেবা দিতে আসলে পর্যাপ্ত ক্যাপাবিলিটি নেই, অর্থাৎ ফিটনেস নেই, কিংবা আমরা দেখেছি বিভিন্ন গণপরিবহন যেগুলোর লাইট, হেডলাইট, সিগন্যাল লাইটে ত্রুটিপূর্ণ রয়েছে এবং কালো ধোঁয়া ছেড়ে পরিবেশের উপর বিরূপ প্রভাব ফেলছে। মূলত সেই পরিবহনগুলোকেই তারা আসলে এই মোবাইল কোর্টের আওতায় আনছে। আমরা যেমনটি দেখেছি যে এছাড়াও আরেকটি শব্দ দূষণের জন্য বেশ কিছু গাড়িকে তারা হাইড্রোলিক হর্ন
খুলে নিয়েছে এবং সেই পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তিদের তারা জরিমানা করেছে। এছাড়া আমরা দেখেছি বিভিন্ন অপরাধের কারণে বিভিন্ন ছোট বড় বাস অর্থাৎ ঢাকা মহানগরীতে চলাচলরত যে বাসগুলো রয়েছে, এছাড়াও ঢাকা ময়মনসিংহ মহাসড়ক দিয়ে চলাচলরত আন্তঃজেলা বেশ কয়েকটি পরিবহনকেও এই শাস্তির আওতায় আনা হয়েছে। বিআরটিএ কর্মকর্তাদের সঙ্গে আমরা কথা বলছিলাম, তারা আমাদেরকে আসলে যেমনটি বলেছেন যে গেল বছরের অক্টোবরে সরকার থেকে তাদেরকে আসলে 6 মাসের একটি সময় বেঁধে দেওয়া হয় এবং সেই সময়ের মধ্যে তারা আসলে যে সমস্ত গণপরিবহন তাদের ত্রুটি সারিয়ে নিতে পারেনি এবং তাদের আসলেও সড়কে চলাচলের জন্য যে মেয়াদ নেই সেই পরিবহনগুলোকেই তারা আসলে শাস্তির আওতায় আনছেন। এখন পর্যন্তও সেই অভিযান অব্যাহত রয়েছে। তো এই ছিল রাজধানীর খিলক্ষেত থেকে বিআরটিএর অভিযান থেকে আমার কাছে সর্বশেষ। ব্যাংকের যে অর্থ লুট হয়েছে তা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন গভর্নর আহসান এইচ মনসুর। দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা জানান তিনি। এ সময় প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সরকারের জব্দ করা সম্পত্তির মূল্য 1,30,000 কোটি টাকার বেশি। জব্দ করা অর্থ দিয়ে তহবিল গঠন করা হবে। যে অ্যাটাচমেন্ট হয়েছে স্থাবর সম্পত্তি আভ্যন্তরীণ হচ্ছে 1,30,758.7 করোড় টাকা, আর হচ্ছে মিলিয়ন ডলারে আছে যেটা বৈদেশিক অ্যাটাচমেন্ট হয়েছে 164.03 মিলিয়ন ডলার। ব্যাংকিং শেয়ার সেগুলোকে আমরা ব্যাংকে দিয়ে দিব, কারণ এটা তো ব্যাংকেরই প্রাপ্য। ব্যাংকের এটা হচ্ছে ব্যাংকের অর্থ তারা আত্মসাৎ করেছে। ভূমিমন্ত্রী হিসাবে অর্থ আত্মসাৎ করতে পারে, সেই অর্থগুলো তো ব্যাংকে যাবে না, সেটা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা হবে। পদ্মার পানির ন্যায্য হিসাব বুঝে নিতে কাজ করছে অন্তর্বর্তী সরকার। যথাসময়ে ফারাক্কা চুক্তি নবায়ন করা হবে। সকালে রাজশাহীর চারঘাটের বড়াল নদের উৎসমুখ পরিদর্শনে গিয়ে কথা বলেছেন পরিবেশ বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। উপদেষ্টা জানান, দেশে বালু ও মাটি দস্যুতা চরম পর্যায়ে পৌঁছে গেছে। এগুলো বন্ধে প্রশাসনকে 10 দফা স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রমত্তা বড়াল নদের প্রবাহ ফিরিয়ে আনতে ভরাট হয়ে যাওয়া 18 কিলোমিটার পুনর্খনন করা হবে এবং নদীর মুখের সুইচ গেট অপসারণ করা হবে বলে জানান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। যেহেতু একটা চুক্তি আছে এবং এই চুক্তির অধীনে কিন্তু একটা টেকনিক্যাল কমিটি দুই দেশের মিলে মাঠ পর্যায়ে প্রতিনিয়তই তথ্য উপাত্ত নিচ্ছে। কাজে একটা এক্সিস্টিং চুক্তি আমরা তো অবশ্যই আশাবাদী যে এটা হয় রিনিউড হবে নতুবা নতুন করে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা তো আমাদের ন্যায্য হিস্সা। এটার ব্যাপারে আমাদের অবশ্যই আমরা আমাদের অধিকারের জায়গা থেকে কথা বলবো। আমরা সমস্ত কাগজপত্র সবকিছু তৈরি করাই হচ্ছে নিয়মিত। হামলার বিচার না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না কুয়েট শিক্ষকরা। একই সঙ্গে প্রশাসনিক কাজেও সহযোগিতা করবেন না তারা। দুপুরে উপাচার্যের কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষকরা বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে বিরত থাকবেন। শিক্ষকদের সঙ্গে একাত্মতা জানিয়ে আগের তদন্ত কমিটির প্রতিবেদন অনুযায়ী জড়িতদের বিচারের আওতায় এনে দ্রুত একাডেমিক কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন কুয়েটের 19 ব্যাচের শিক্ষার্থীদের একাংশ। অবস্থান কর্মসূচি শুরুর আগে ঢাকার উদ্দেশ্যে ক্যাম্পাস ছাড়েন উপাচার্য। দুপুরের সময় আরো থাকছে। আরব আমিরাতে সিরিজ নিশ্চিতের বিষয়ে রাতে মাঠে নামবে বাংলাদেশ। টাইগার একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন। নাহিদ রানার উপর আস্থা টিম ম্যানেজমেন্টে। যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলতে গিয়ে বিস্ফোরণে খাদিজা নামে এক শিশু নিহত হয়েছে। বিস্ফোরণে আহত হয়েছে তার ভাই। সকালে যশোর শহরের শঙ্করপুর এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অকালে প্রাণ গেছে বুকের ধনের, তাই স্বজনদের কান্না থামছে না।
সোমবার সকালে যশোর সদরে নিজ বাড়িতে কুড়িয়ে পাওয়া ককটেল নিয়ে খেলছিল শিশু খাদিজা ও তার ভাই সজীব। এ সময় হঠাৎ বিস্ফোরণের শব্দ শুনতে পান স্বজনরা। এরপর দৌড়ে গিয়ে পুরো ঘরে ধোঁয়া দেখতে পান তারা। রক্তাক্ত অবস্থায় পড়েছিল খাদিজা ও সজীব। দ্রুত উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয় তাদের। অবস্থা গুরুতর হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বোন খাদিজার মৃত্যু হয়। দুইজন ঘরের মধ্যে খেলা করতেছে, কি দেখে দেখি জোরে শব্দ হলো, দৌড়াই যে কেউ খুঁজে পাচ্ছি না, ঘর অন্ধকার। বাচ্চাগুলো তো খেলাধুলা করে, ভাঙড়ি ভুঙড়ি কিনতে খোটে, বোতল টোতল কোথাও মনে পেয়েছে খুঁটে। খবর পেয়ে পুলিশ ও সেনা কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ডাকা হয় বোম ডিসপোজাল ইউনিটও। বাচ্চারা খেলা করতে যেয়ে বোমটা ব্লাস্ট হয়েছে। এখানে দুজন বাচ্চা অসুস্থ হয়েছে, হাসপাতাল নিয়ে গেছে। আমাদের সিনিয়র স্যাররা এখানে পরিদর্শন করছেন। দুই শিশুর বাবা শাহাদাত হোসেন পেশায় রিকশা চালক। তিনি শঙ্করপুর এলাকার সাবেক কাউন্সিলর নূর উন নবীর বাড়ির ভাড়াটিয়া। সময় সংবাদ, যশোর। ভারতকে এড়িয়ে এয়ার ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ইউরোপ আমেরিকার ক্রেতার কাছে তৈরি পোশাক পাঠানোর সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। সরকারের অনুমতি পেলে চলতি মাসেই শুরু হবে এয়ার শিপমেন্ট। এজন্য 270 মেট্রিক টন ধারণ ক্ষমতার দুটি ওয়্যারহাউস যেমন প্রস্তুত করা হয়েছে, তেমনি সচল করা হয়েছে দুটি স্ক্যানার এবং ওয়েট মেশিন। শাখাউদ্দিপুর ক্যামেরায় কমলদের রিপোর্ট। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের কার্গো ভিলেজের দুটি স্ক্যানার মেশিনে এখন সচল। প্রতিনিয়ত কর্মকর্তারা সেগুলোর পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। খালি করে রাখা হয়েছে 170 এবং 120 মেট্রিক টন পণ্য ধারণ সক্ষমতার দুটি ওয়্যারহাউস। ওয়েট মেশিন সহ প্রয়োজনীয় যন্ত্রপাতিও স্থাপনের কাজ শেষের পথে। দ্বিপাক্ষিক একটা মিটিং হয়েছে সিভিল এভিয়েশনের সঙ্গে। তারা এখানে বড় আকারে শুরু করতে চায়। তারা আমাদের ইনফ্রাস্ট্রাকচার দেখে গিয়েছে এবং তারা আমাদের কিছু পয়েন্ট দিয়েছে। ওই কাজগুলি হওয়ার পর হয়তো বা তারা শুরু করবে। দুটি ইপিজেডের পাশাপাশি নগরীর বিভিন্ন স্থানে 400-র বেশি গার্মেন্টস কারখানা থাকলেও এয়ার শিপমেন্টের ক্ষেত্রে পিছিয়ে ছিল চট্টগ্রাম থেকে আসলে কার্গো এক্সপোর্ট করার জন্য কোনো চট্টগ্রাম বন্দরের কোনো ফ্যাসিলিটি ছিল না, যার ধরুন আমাদের যেগুলো এয়ার শিপমেন্ট করতে হয় সেটা আমরা ঢাকা পাঠাতে হয়। আমরা চাইব চট্টগ্রামে এয়ার শিপমেন্টের ব্যবস্থাটা হোক, যাতে আমরা সহজে এখান থেকে এয়ার শিপমেন্ট করতে পারি। শাহ আমানত বিমানবন্দর থেকে এয়ার শিপমেন্ট চালু করতে 3টি ভাগে চলছে সংস্কার কাজ। কাস্টমস এখন থেকে তাদের এই সামনের ফ্লাইটগুলো হ্যান্ডেল করার জন্য তাদের যেই ম্যান পাওয়ার সক্ষমতা বা প্রয়োজন সেটা তারা এখানে এনশিওর করবে। চলতি বছরের প্রথম 3 মাসে 7,32,000 কেজি এবং 2024 সালে 43,12,000 কেজি কার্গো পণ্য পাঠিয়ে 3,14 লাখ টাকা আয় করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। সরকারি নির্দেশনা পেলেই চলতি মাস থেকেই চট্টগ্রাম থেকে শুরু হবে ইউরোপ এবং আমেরিকায় এয়ার শিপমেন্টের মাধ্যমে গার্মেন্টস সামগ্রী প্রেরণ। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাত টি-20 সিরিজের খবর। সিরিজ নিশ্চিতের লক্ষ্য নিয়ে দ্বিতীয় টি-20তে আজ আরব আমিরাতের মুখোমুখি হবে টাইগাররা। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 9টায়। প্রথম ম্যাচে পারভেজ ইমনের ব্যাটিং তাণ্ডবে জয় পায় বাংলাদেশ, তবে বাকি ব্যাটারদের পারফরমেন্স ছিল বেশ নাজুক। এক তাওহিদ হৃদয় ছাড়া 20 রানের গণ্ডি পেরোতে পারেননি কেউই। পাকিস্তান সিরিজের আগে জানিয়ে দুশ্চিন্তায় আছে টিম ম্যানেজমেন্ট। এই ম্যাচে আসতে পারে একাধিক পরিবর্তন। একাদশের সুযোগ মিলতে পারে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তর। এছাড়া রিশাদ হোসেনকেও দেখা যেতে পারে দলে। আর মোস্তাফিজ আইপিএলে থাকায় নাহিদ রানার উপরেই আস্থা রাখতে হবে টিম ম্যানেজমেন্টের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের। গোপনে কোনো জোট তৈরির জন্য সরকার নির্বাচনে দেরি করছে কিনা প্রশ্ন নেতাদের। এবার ব্লকেটে আটকা নগর ভবন। ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজও বিক্ষোভ। ঢাকা দক্ষিণ সিটির সেবাগ্রহীতাদের ভোগান্তি চরমে। এবং জুলাই হত্যা চেষ্টা মামলায় কারাগারে চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। 22 মে জামিন শুনানি। বিব্রতকর বললেন সংস্কৃতি উপদেষ্টা, আইনি প্রতিকারের আশা।
এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়।